সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে যুক্ত রয়েছি আমি ইলিয়াস আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবার জানবো এই অঞ্চলের মানুষ দেশের রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ কথাগুলো শুনি। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ সারা দেশেই কিন্তু বেপরোয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। অর্থাৎ দৈনিক প্রতিদিনের কাগজের যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, সেই পত্রিকার আপনি সম্পাদক। অর্থাৎ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মূল কারণ কী ছিল আপনারা জানতে পেরেছেন, এবং তুহিনের পরিবারকে আসলে আপনারা কিভাবে সহযোগিতা করছেন একটু জানতে চাই। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডটি একটি চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি কিলার হিসাবে অংশগ্রহণ করে এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে, শুধু হত্যা করা হয়নি, 9টি আঘাতে তাকে অলরেডি জবাই করা হয়েছে, কোবানো হয়েছে। এটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 9 জনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করার পরে আমরা যে বিষয়টা জানতে পারছি যে এটা হলো একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কিন্তু পুলিশ বলছে যে এটি একটি ভিডিও করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই 57 বছরে 63টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে 12 সালে আলোচিত হত্যাকাণ্ড ছিল আমাদের সাগররণী হত্যাকাণ্ড। সাগররণী হত্যাকাণ্ডের সময় যে আওয়ামী লীগের যে নাটক ছিল, এই নাটকে কিন্তু কোনো বিচার আমরা পাইনি। শুধু 120 বার পর্যন্ত তদন্তের নামে এই মামলাটি বারবারই আপনার ঘোরানো হয়েছে, নাটক করা হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের যে ঘটনাটি আছে, এই ঘটনাটিও এই সাগররণী হত্যাকাণ্ডের একটি ওই পথে হাঁটবে। কারণ অরিজিনালি যে তার যে তুহিন হত্যাকাণ্ডের যে মোবাইলগুলি যে জব্দ করেছিল, যে আলামতগুলি, এই আলামতগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন গ্রেপ্তার করতে পারেনি। এই কারণে আমরা মনে করব যে তুহিন হত্যাকাণ্ডের যে ন্যায় বিচারটা আমরা পাবো, এই ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আমরা বলবো যে আওয়ামী লীগের সময় যেভাবে আপনার 62 জন হত্যাকাণ্ড, সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে, একটারও বিচার হয়নি। আর এই বিচার না হওয়ার কারণে এই সময়ও ঠিক তুহিন হত্যাকাণ্ড ঘটেছে। আপনারা একটা বিষয় জানেন যে আমরা যে একটা দাবি জানিয়েছি, 7 দফা দাবি জানিয়েছি, এটি 90 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটি দ্রুত বিচার কার্যক্রম করতে হবে। এবং আমাদের সবচেয়ে দাবি হলো অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার রয়েছে, এই সরকারের কাছে আমাদের স্পেশালি আমরা সাংবাদিক সমাজ আমরা দাবি করেছি যে 90 দিনের মধ্যে যদি তার সর্বোচ্চ যে ফাঁসি কার্যকর করে, তাহলে আমরা সাংবাদিক সমাজ খুশি। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক কায়রুল আলম রফিক বলছিলেন যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সেটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন হবে, এবং যে বিচার কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ হবে, সেই বিষয়ে কিন্তু বলছিলেন। শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে আমরা দেখেছি যে বেসরকারি কিন্ডারগার্টেন এবং বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আগামীতে যে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেটি একটি সরকারের নির্দেশনা রয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা তারা কিন্তু আন্দোলন করছে। অর্থাৎ আমরা এই বিষয়ে একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই নিয়মের কারণে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছেন তারা কি পিছিয়ে পড়বেন কিনা আপনি মনে করেন? ধন্যবাদ দেশ টিভি কর্তৃপক্ষকে এমন একটি জনগণভুক্ত বিষয়কে আমলে নেওয়ার জন্যে। আজকে যে বিষয়টি আমরা অবতারণা করতে যাচ্ছি, এটা শিক্ষাক্ষেত্রে এটা অন্যতম শিক্ষা সংকট বলা চলে। একটা রাষ্ট্রের কাছে সমাজের প্রত্যেকটি অঙ্গনের শিক্ষাঙ্গন তার কাছে গুরুত্বপূর্ণ। হঠাৎ করে কি মনে করে জানি বর্তমানের এই সরকার বাংলাদেশের বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকার কর্তৃক যে একটা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়, এটা বেশ কদিন যাবৎ বন্ধ ছিল। হঠাৎ করে যখন এটা সবাই যখন শুনতে পেল যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তখন সকলের মনে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এর ফাঁকে আবার বাংলাদেশ বেসরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন যারা অধ্যয়নরত শিক্ষার্থী এবং অভিভাবক, তারা একটা সংখ্যার মধ্যে পড়ে আছে। এই জন্যই যে তাদেরকে এবারের বৃত্তি পরীক্ষা আওতায় আনা হচ্ছে না। আমি মনে করি এটা করলে বাচ্চারা একটা বঞ্চিত হবে। সরকারের যে এই যে বৃত্তি পরীক্ষাটা, এর ফলে সরকারের কী লাভবান হবে আমি বলে দিই। সরকার বুঝতে পারবে যে বেসরকারি সেক্টরের
মানে যে গুণগত শিক্ষা এবং সরকারি যে গুণগত শিক্ষার একটা মৌলিক পার্থক্য এখানে ফুটে উঠবে। আমি মনে করি এই সরকারকে আমি আহ্বান করব, উদাত্ত আহ্বান করব যে আমাদের যে একটা দাবি, বিশেষ করে এই কচিমুখের দিকে তাকিয়ে থেকে সকলকেই এক তলে আসার জন্য বিনীত আহ্বান করছি। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে প্রাথমিকে যেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করবেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ শিক্ষা সংস্কৃতি এবং সবুজে ঘেরা ময়মনসিংহ নগরী। অর্থাৎ আমরা জানি যে 1982 সাল থেকে একজন প্রবীণ সাংবাদিক রয়েছেন এইচ.এম. মোতালেব, তিনি কিন্তু নিজ উদ্যোগে কিন্তু বৃক্ষরোপণ করে যাচ্ছেন। আমরা এই পর্যন্ত প্রায় 1 লক্ষাধিকেরও বেশি তিনি বৃক্ষরোপণ করেছেন। ময়মনসিংহ শহরের আনাচে কানাচে তিনি কিন্তু বৃক্ষরোপণ করছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই গুণী মানুষের সঙ্গে, একটু জানতে চাই যে এই 1982 সাল থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল বৃক্ষরোপণের, আসলে সেইটা কি উদ্দেশ্যে এবং কার প্রেরণায় আপনি শুরু করেছিলেন? ধন্যবাদ ছোটো ভাই ইলিয়াস, দেশ টেলিভিশন ধন্যবাদ যে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। 1982 সালে আমি গাছ লাগানো শুরু করি। জেলা প্রশাসন এবং সেনাবাহিনী প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় গাছ লাগানো শুরু করি এবং সেইটা এখনও অব্যাহত রেখেছি। কারণ আমরা দেখতেছি যে বন শেষ হয়ে যাচ্ছে, পাখি যাচ্ছে না, কিন্তু আমাদের গাছ দরকার। গাছ না থাকলে আমাদের জীবন বাঁচবে না। আমরা যদি বাঁচতে চাই তাহলে গাছ আমাদের লাগাইতে হবে। সেই জন্য আমি ময়মনসিংহ জেলাকে বোটানিক্যাল গার্ডেন জেলা হিসেবে আমি তৈরি করতে চাই, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। বিভিন্ন জাতের গাছ, যে গাছ ময়মনসিংহে নাই সেই গাছগুলিকে আমি ইতিমধ্যেই কফির চারা, কাজু বাদামের চারা, এগুলি বিভিন্ন জাতের চারা রোপণ করেছি, তেজপাতা চারা রোপণ করেছি, যেগুলি ময়মনসিংহে এরকম দেখা যায়নি, কিন্তু ময়মনসিংহে পাবেন। কিন্তু আমি 1982 সাল থেকে গাছ লাগানো শুরু করেছি, যে গাছ লাগিয়ে আসছি তাতে 1 লক্ষের উপরে গাছ লাগিয়েছি এবং তার মধ্যে বেশিরভাগ গাছই এখন জীবিত আছে, যেগুলি বড় হয়েছে, ফল পাচ্ছে, পাখি পাচ্ছে, পাখির গান শোনা যায় সে গাছ নিতে গেলে, এবং বিভিন্ন দরিদ্র মানুষরা পথচারী তাদের একটা ফলকে তাদের পিপাসা তৃষ্ণা মেটাতে তারা পারে। সেই জন্য বলবো যে আসুন সবাই গাছ রোপণ করি, যত বেশি গাছ লাগাবো ততই আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা শব্দ দূষণ আজকাল একটা সাংঘাতিকভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। শব্দ দূষণ মুক্ত করতে হলে আমাদের গাছ লাগাতে হবে। আরেকটু কথা বলবো, গাছ যদি না লাগাই তাহলে আমাদের যে বাঁচতে পারবো না। এই যে আজকে রোদের মধ্যে গরমের মধ্যে বসে আছে, আমাদের গাছ দিকে বড় বড় গাছ। এখন কিছু লোকজন আমার দেশে যেগুলো আমাদের দেশে ভালো গাছ হয় তাদেরকে আমরা অ্যাভয়েড করতেছি, তাদেরকে আমরা বাদ দিতেছি। যেমন ইউক্যালিপটাস গাছ বাদ দিচ্ছি। ইউক্যালিপটাস গাছ একটা মেডিসিনাল গাছ, এই গাছটি যদি আমরা রোপণ করি তাহলে আমাদের বাড়িতে মশা থাকবে না। কিন্তু আবার অস্ট্রেলিয়ান একাশিয়া একটা গাছ আছে যেটা আমাদের লোকাল সেগুন হিসেবে তাদের আমার কাজ হয় এবং দ্রুত বর্ধনশীল গাছ, এবং সেই গাছটি লাগালে আমার সেগুনের চাহিদা পূরণ হয় এবং তার যে ফুল হয় আমাদের সেই প্রক্রিয়া আমরা করতে পারি না বলে আমরা তাকে পছন্দ করি না। সেটাই থেকে ফুল হয়, সেই ফুল দিয়ে পারফিউম বানানো হয়, সেন্ট তৈরি করে, কিন্তু আমরা এইগুলো করতে পারি না। আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা যদি তাদের আমাদের গাছগুলি কেটে ফেলতেছে, নির্বিচারে গাছ কাটে আর মাথা কেটে ফেলা যায়। আমি যদি মানুষ আমার গলার কাটে কি হবে? তাহলে সেই জন্য বিদ্যুৎ আমরা বিদ্যুৎ অনুরোধ করবো সরকারের কাছে যেন এটা ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ বিভাগটা তাদের লাইনটা পুনঃস্থাপন করেন, যাতে স্থাপন করলে আমাদের জন্য ভালো হবে। তা আমি মনে করি যে সমস্ত বিদ্যুৎ লাইন শহরের কেন্দ্রে আছে সেটি ভূগর্ভস্থ নিয়ে গেলে আমাদের গাছগুলি রক্ষা পাবে, পরিবেশ বাঁচবে এবং শব্দ দূষণ থেকে আমরা বাঁচতে পারবো। ধন্যবাদ। তিনি কিন্তু গাছ রক্ষায় প্রশাসন যারা রয়েছেন তাদেরকে কিন্তু তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা নানান মানুষের নানান মতামত শুনছিলাম। এখন যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের অসাধারণ মতামতগুলো শুনি। সম্প্রতি সময়ে ময়মনসিংহ তথা সারা দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি বেপরোয়া হত্যাকাণ্ড সহ নানা অপরাধে কিন্তু মানুষ জড়িয়ে পড়ছে। আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে সেই বিষয়গুলোকে কিভাবে দেখেন? ধন্যবাদ দেশ টিভিকে। জনতার ভাবনা এই অনুষ্ঠানটি মানুষের মনের ভাব প্রকাশের জায়গা। তো আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের
উত্তর যদি দিতে চাই সেটা হচ্ছে যে আপনি ২৪-এর যে আকাঙ্ক্ষা ছিল জনমানুষের, ছাত্র সমাজের, যে একটি বৈষম্যবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এই দেশে এবং মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, কিন্তু আমরা ২৪-এর সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখছি পূরণ হয়নি। অর্থাৎ এই যে ময়মনসিংহ নগরী, প্রতিদিন কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর জেলা এবং এর বিভিন্ন বিভাগীয় যে উপজেলা এবং জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে। তো আমরা ২৪-এর পরে দেখেছি যে ময়মনসিংহ রেঞ্জে এক যুগে যারা গত ১৫ বছর এখানে একই স্টেশনে বারবার পুলিশ প্রশাসনে কর্মরত ছিলেন, তাদেরকে কিন্তু এই ২৪-এর পরে ময়মনসিংহ রেঞ্জে তৎকালীন যে ডিআইজি ছিলেন ডক্টর আশরাফুর রহমান, তিনি একটি উদ্যোগ নিয়েছিলেন সবগুলো পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য, অর্থাৎ তাদেরকে কিন্তু বদলি করা হয়েছে। এরপরে আবার দেখছি যে ২৪-এর কিছুদিন পার হওয়ার পর এই পুলিশ নিয়ে ময়মনসিংহে কিন্তু একটা বিতর্ক রয়েছে। বিতর্ক কিন্তু এখনও যাচ্ছে না, বিভিন্ন পুলিশকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তারা ফ্যাসিস্টের কথা বলছে, তারা বিভিন্ন ফ্যাসিস্টের আমলে তাদের সংগঠনের সাথে সম্পৃক্ততার কথা বলছে, তাদের বিষয়গুলো। কিন্তু আমরা একটি কথা বলতে চাই যে আজকে যারা পুলিশ প্রশাসনে রয়েছে তারা যদি মনে করে যে এই পুলিশ প্রশাসনটা তারাই পরিচালিত করবে, তাহলে কিন্তু এই ২৪ কিন্তু প্রয়োজন ছিল না। তো আমরা তাদেরকে বলতে চাই, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের কাজের গতি দেখে কিন্তু মানুষ আপনাদেরকে নিরপেক্ষ বলবে। আপনাদের যে কাজে যদি কোনো নিরপেক্ষতা না থাকে, তাহলে কিন্তু আপনাকে ওই যে যারা আপনাদের দ্বারা নির্যাতিত হয়েছে তারা কিন্তু আপনাকে সেই ফ্যাসিস্ট নামে কিন্তু আপনার আঙ্গুলটা আপনাদের প্রতি ইঙ্গিত করবে। তো আমরা চাই, পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আপনারা নিরপেক্ষ জায়গায় থেকে কাজ করেন। আপনারা কোনো ধরনের, আপনার গত ১৫ বছর অনেকেই রাজনীতি করেছে, অনেকেই দলের পোস্ট পজিশনে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার কিছুক্ষণ পরেই শুনতে পাচ্ছি যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি কি উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছেন এবং কি উদ্দেশ্যে তাকে ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে বুঝে। সুতরাং আমরা চাই যে আপনারা নিরপেক্ষ জায়গায় থেকে পুলিশ প্রশাসনের সুনাম অর্জন করবেন, এটা আমাদের প্রত্যাশা। তিনি বলছিলেন যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থেকে তাদের যে আইনশৃঙ্খলা কাজ সেটি বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা এও দেখছি যে ময়মনসিংহ সহ সারা দেশেই কিন্তু নারী এবং শিশুর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। অর্থাৎ নারী এবং শিশুর প্রতি সহিংসতা বেড়ে চলার কারণ হিসেবে আপনি কোন কোন দিকগুলো উল্লেখ করবেন এবং এ থেকে প্রতিকারের উপায়গুলো আপনার মাধ্যমে একটু জানতে চাই। ধন্যবাদ দেশ টিভিকে। নারী এবং শিশু, এই দুইটা শব্দই যদি আমি উচ্চারণ করি, প্রথমে দেখবেন যে নারী হচ্ছে আমাদের মা এবং শিশু আমাদেরই কন্যা সন্তান, আমাদেরই বোন। সুতরাং নারী এবং শিশু যে দেশে নিরাপদ নয়, ওই দেশ যতই উন্নতির শিখরে পৌঁছুক না কেন, সেই দেশ উন্নত নয়। যে দেশ সে তার ওই দেশের মাকে সুরক্ষা দিতে পারবে, তার কন্যা শিশুর নিরাপত্তা দিতে পারবে, সেই দেশ নিশ্চিতভাবে সুন্দর। এবং আমরা যেটা চাই, আমরা যে বিষয়ে আমরা কাজ করছি, এবং আমরা চাই যে সরকারের এমন একটি উদ্যোগ হোক নারী ও শিশু সুরক্ষার জন্য, প্রতিরোধ করার জন্য। আইন না, আমরা জানি যে 2025-এ আইন সংশোধন হয়েছে, কিন্তু শুধুমাত্র আইন দিয়ে না, আমরা চাই যে প্রতিরোধ সরকারিভাবে প্রতিটি একদম তৃণমূল পর্যায় থেকে, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা এবং বিভাগে নারী এবং শিশু সুরক্ষা এবং শিশু প্রতিরোধে আপনারা কার্যক্রম গড়ে তুলুন সরকারিভাবে। যখন আপনারা সেই উদ্যোগগুলো গ্রহণ করবেন, তখন মানুষের মাঝে আস্থা ফিরে আসবে যে হ্যাঁ, আমরা সুরক্ষিত থাকব। আর শুধু আইন দিয়ে কিছু হয় না। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, নারী শিশু কেউ নিরাপদ নয়। আপনারা হসপিটালে প্রতিদিন যদি খোঁজ নিয়ে দেখবেন যে কতজন শিশু র্যাপ হয়ে হসপিটালে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন, তারা সঠিক সংবাদ প্রচার করবেন এবং হসপিটালে গিয়ে খবর নেবেন কতজন শিশু র্যাপ হয়েছে প্রতিদিনের খবর। আমরা এটা সহ্য করতে পারছি না। সুতরাং আপনারা দল মত নির্বিশেষে একটা বিনীত অনুরোধ রাখতে চাই, আপনারা নারী ও শিশুকে নিরাপদ রাখুন। দেশকে সুরক্ষিত রাখতে চান, দেশকে উন্নত করতে চান, দেশের ভবিষ্যৎ নিশ্চিত চান। ধন্যবাদ। তিনি বলছিলেন নারী ও শিশুর প্রতি সুরক্ষায় সকলকে ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। আমরা জানি যে ধর্মীয় শিক্ষা আসলে আধুনিক সমাজ ব্যবস্থায় কতটুকু ভূমিকা রাখতে পারে, আমরা সেই বিষয়টি জানতে চাই। আমি বলছিলাম যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আধুনিক সমাজ ব্যবস্থায় কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মীয় শিক্ষার ব্যাপারে তো আসলে সবাই একমত। আমরা প্রত্যেক দলের মানুষ অথবা যে কোনো ধর্মের মানুষই, ধর্ম তো সবসময় শান্তির কথা বলে, সুন্দর কথা বলে, নৈতিকতার কথা বলে। আসলে ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন হয়। আমাদের বর্তমানে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত একটি দেশ, এই দেশের অশিক্ষিত মানুষ দুর্নীতি করে না, শিক্ষিত মানুষগুলোই দুর্নীতি করছে। তো এখানে শিক্ষার মাধ্যমে দুর্নীতিবাজ এটা রোধ করা যাচ্ছে না। তো এই গ্যাপের জায়গাটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে অবশ্যই দেখা যাবে যে নৈতিকতাটা এই শিক্ষার মাধ্যমে আসছে না। তো ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন হয়। এটা আশা করি যে সকল প্রতিষ্ঠানে যেন নৈতিক শিক্ষাগুলো এটা মানে শিক্ষা দেওয়া হয়, এবং নৈতিকভাবে যদি কেউ দক্ষ হয়ে ওঠে তাহলে তারা অবশ্যই জাতির জন্য যে কোনো প্রতিষ্ঠানে যারাই থাকবে সেটা তার দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে, জনগণের কল্যাণে কাজ করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি সদর আসনের মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক। ময়মনসিংহ সদরের বিষয়ে আপনারা অনেক এর কাছ থেকে জনমতের ভাবনা বা কথাগুলো রিপোর্ট নিচ্ছেন। কয়েকটি কথা না বললে নয়, ময়মনসিংহ একটা পুরাতন ঐতিহ্যগত একটি শহর, কিন্তু এই শহরে মানুষের প্রচুর সময় চলে যাচ্ছে সেটা রাস্তাঘাটে যানজটের কারণে। এই যানজটটা কিন্তু খুব যে একেবারে আসলেই যানজট, যে মূল কারণ যানজটেই থাকবে এরকম না, এটা অপরিকল্পিতভাবে চলাচল, এবং যে আমাদের এখানে কি বলে এটা রিক্সা বা যে অটোগুলো চলছে সেটা মানে অপরিকল্পিতভাবে চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। জানেন চরপাড়া মোড়ে একটা বড় হসপিটাল আছে, সেখানে প্রতিনিয়ত রোগী দেখা যাচ্ছে তা কষ্টের মধ্যে পড়ছে সে যানজটের কারণে। এবং সর্বশেষ এই যানজট, স্বাস্থ্যসেবা এবং জনগণের বিভিন্ন চরাঞ্চলের যে কয়েকগুলো মূল রাস্তা সড়ক রয়েছে সেগুলোর বেহাল দশা, এইগুলো নিয়ে আসলে জনকল্যাণমুখী কাজ করা দরকার। জনকল্যাণমুখী কাজ করা ছাড়া আমাদের নৈতিক কথা বা অন্য কোনো কথা দিয়ে আমাদের সমাজ পরিবর্তন হবে না। আমরা কাজে বিশ্বাসী, এজন্য কাজের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি বলছিলেন যে শুধু নৈতিকতা নয়, জনকল্যাণে কিন্তু সকলকেই এগিয়ে আসতে হবে এবং সমাজে যে নানাবিধ কর্মকাণ্ড হচ্ছে সেইগুলোকে কিন্তু প্রতিরোধ করতে হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা যদি আরেকজনের সঙ্গে জানতে চাই, আমরা একটু যুক্ত হতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন, আবারও আন্দোলনের ডাক দিয়েছেন। একটু জানতে চাই আপনাদের দাবি দাওয়াগুলো কি, সেগুলো কি সরকার শুনছে নাকি না? ধন্যবাদ। আজ দেশ টিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশে কর্মরত সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিটের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা 24শে জুলাই আন্দোলন মূলত ছাত্র জনতার আন্দোলন। আমরা এই আন্দোলনে আমরা কাজ করে গেছি আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা চাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, সরকারি প্রতিষ্ঠানগুলিতে বেসরকারি হিসেবে দীর্ঘদিন যাবৎ 10 থেকে 20 বছর 35 বছর পর্যন্ত চাকরি করে আসছি, কিন্তু আমাদের রাজস্ব খাতে সরকারের কোনো স্থান দর করতেছে না। এই বৈষম্যহীন দেশে আমরা আবার বৈষম্য রাখতে চাই না। আমরা চাই যে এই বৈষম্যহীনতা থেকে মুক্তি চাই। এই মুক্তির জন্য আমরা এই জন অভ্যুত্থানে বাংলাদেশের অভ্যুত্থানে যারা উচ্চপদস্থ কর্মরত যারা আছেন তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই সরকারি কলেজে বেসরকারিরত যারা চাকরিরত আছি, আমাদের চাকরিকে রাজস্ব খাতে স্থানান্তর করে নেবে, এবং এই যে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর পূর্ব পর্যন্ত সরকারি বেতন ভাতা দিয়ে এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এবং সেই সাথে নতুন যে নিয়োগ প্রথা বন্ধ করে আমাদের বাতিল প্রথা বন্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সাধারণ মানুষের নানান বিষয়ে নানান মতামত শুনছিলাম। আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি ইলিয়াস আহমেদ। চলুন কথা না বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে গিয়ে তাদের আরও কিছু মতামত আমরা শুনি। আমরা জানতে চাই যে বর্তমানে ডেঙ্গুর একটি প্রকোপ বেড়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও কিন্তু বিরাজ করছে। এছাড়াও আমরা দেখেছি তৃণমূল যে স্বাস্থ্যসেবা সেটি নিশ্চিত না হওয়ার অভিযোগ কিন্তু আমরা বারবারই পেয়ে থাকি। আপনি একজন চিকিৎসক হিসেবে তৃণমূল স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করা যায়, এখন যে ডেঙ্গুর প্রকোপ সেটিকে কিভাবে আসলে সাধারণ মানুষ শঙ্কামুক্ত থাকতে পারে? আসলে ডেঙ্গু সমস্যা বলি আর তৃণমূলের স্বাস্থ্য সমস্যা বলি,
সব কিছুরই মূলে রয়েছে জনগণের সচেতনতা। আমরা এখন কথাই জানি যে পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, বাট খারাপ বাবা নেই। কিন্তু এর সাথে মিলে আবার আমরা এখন বলে থাকি যে অনেক ধূমপাই পিতা আছে, কিন্তু তার সন্তান ধূমপাই হোক এমন চায় এমন কোনো পিতা নেই। সো আমরা এখন আসলে দেখতে পাই যে আমাদের এত পারিবারিক বাধা নিষেধ, এত বেশি সামাজিক সচেতনতা, প্রত্যেকটা ধূমপানের সিগারেটের প্যাকেটে এত বেশি সতর্কতা, তারপরে কিন্তু ধূমপাইয়ের পরিমাণ বেড়েই যাচ্ছে। সো যখন কিন্তু ধূমপাইয়ের পরিমাণ এত বাড়ছে, আমাদের কিন্তু হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট অ্যাটাক, এমআই, স্ট্রোক এই ধরনের রোগ কিন্তু আর কন্ট্রোলে থাকছে না। এই ধরনের রোগ কিন্তু অনেক বেশি আক্রান্ত হচ্ছে এবং আমরা দেখি হসপিটালে রেগুলার ক্যান্সার থেকে শুরু করে বর্তমানে আরও 2টা সেন্সিটিভ সমস্যা, নারীদের গর্ভধারণের জটিলতা, পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা যৌন ক্ষমতা কমে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু এই ধূমপানের কারণে অনেক বেড়ে যাচ্ছে। পাশাপাশি আসলে আমরা যারা ধূমপান করি না, ধূমপানের ফলে যে শুধুমাত্র ধূমপায়ীদের ক্ষতি এমন না, কিন্তু যারা আমরা ধূমপান থেকে মুক্ত আছি তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয়ে থাকে পেসিভ স্মোকিং। সো আসলে সবার প্রতি এটা আমাদের অনুরোধ থাকবে যে আপনারা তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে নিজেদের সচেতন থাকতে হবে, নিজেদেরকে অন্তত ধূমপান থেকে, আমাদের আজকে অন্তত অনুরোধ থাকবে যে আপনি নিজেদেরকে ধূমপান থেকে বিরত রাখবেন, নিজেকে বিরত রাখবেন, অন্যদেরকে বিরত রাখবেন। এবং আসুন সবাই গলায় গলায় মিলিয়ে বলি, যে মুখে ডাকিমা সেই মুখে ধূমপান না, যে মুখে ডাকিমা সেই মুখে মাদক না। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কিন্তু অন্তত হলেও ধূমপান সেটি থেকে মানুষকে বিরত থাকতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নানা অব্যবস্থাপনার কথা বিভিন্ন সময় শুনে থাকি। আপনি প্রাথমিক শিক্ষা পরিবারের একজন সদস্য এবং সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং এই উত্তরণ থেকে আসলে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি হুসাইন ফারুক, চারুশিল্পী। আমি প্রাথমিক শিক্ষা পরিবারের সন্তান। বেশিরভাগ মানুষ, স্বাভাবিকভাবে অনেকেই আছে প্রাথমিক পরিবারের সন্তান। তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় যেহেতু বাংলাদেশ একটা দেশের ভিত গড়ে দেয় প্রাথমিক শিক্ষকরা, তো তাদেরকে যদি সুস্থ স্বাভাবিক মন মানসিকতা অনুযায়ী পড়াইতে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা ভালোভাবে কোনো সুন্দর একটা রেজাল্ট পাবো না। এখন একজন শিক্ষক, একজন মহিলা শিক্ষক যদি 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে যেয়ে তাকে ক্লাস করাইতে হয়, তাকে ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকারও কোনো পরিবেশ থাকে না, কারণ তার সংসার থাকে সেখানে। ইভেন রাস্তাঘাটের যাতায়াত ব্যবস্থা যেহেতু তাদের কোনো সুযোগ সুবিধা নাই, এই অস্বাস্থ্যকর গণপরিবহনে তাদেরকে যাতায়াত করে স্কুলে যেতে হয়। তো সেই পর্যায়ে এরকম 2 ঘন্টায় যদি যায়, 2 ঘন্টায় ফিরে এই একজন মহিলা কিংবা একজন পুরুষ যেই হোক, তার পড়ানোর সময় তার মানসিকতার স্বাস্থ্যের সুস্বাস্থ্যের যে স্টেবিলিটি, এটা কতটুকু থাকে। আরেকটা হলো এই আমাদের উপদেষ্টা মহোদয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, উনি খুব সুন্দর একটা প্ল্যান নিয়েছেন যে যেহেতু একটু বিভিন্ন অভিযোগ আসে ট্রান্সফারের বিষয়ে, ফিল্ড পর্যায়ে যারা দায়িত্বে থাকেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিংবা উপজেলা শিক্ষা অফিসার যারা থাকেন, তারা একটু অনিয়মের মধ্যে পড়ে বিভিন্ন জনকে একটু সুযোগ সুবিধা দিয়ে ট্রান্সফার করে থাকেন। সেক্ষেত্রে এইগুলোকে দূর করার জন্য আমাদের উপদেষ্টা মহোদয় একটা প্ল্যান নিয়েছেন যে না, অনলাইনে স্পষ্ট কাগজপত্র উপস্থাপন গল্পে তাদেরকে ট্রান্সফার করা হবে। সে একটা অবস্থা একটা বর্তমানে চলমান একটা। কিন্তু এরই মধ্যে দেখা গেল যে উপজেলা পর্যায়ের অনেকগুলো পদ তারা গোপন রেখে হেডকোয়ার্টারে তারা তথ্য পাচার করছে, তথ্য দিচ্ছে, সে অনুযায়ী ট্রান্সফার হচ্ছে শিক্ষকরা। কিন্তু দেখা গেল যে আমরা যারা ভিতরে আমরা ভুক্তভোগী, আমরা দেখছি যে না, কিছু পদ থেকে গেল, এটা পরবর্তীতে তারা ম্যানুয়ালি সারবে, যে এইগুলা বিশৃঙ্খলতা তৈরি করে। এইগুলো উপদেষ্টা মহোদয় শুরু হোক, এই প্ল্যানিং যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন। তিনি বলছিলেন যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে আরও তৎপর হতে হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা আরেকটু জানতে চাই যে পরিবেশের ক্ষতির অন্যতম কারণ হচ্ছে ইট ভাটাগুলো। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহ জেলায় প্রায় 3 শতাধিক ভাটা রয়েছে এবং এই পরিবেশকে রক্ষায় আসলে আপনারা বিভিন্ন সময় কাজ করে থাকেন এবং সেই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ময়মনসিংহের পরিবেশ যদি আমরা বলি, নগরায়ণ হয়েছে দ্রুত, সেই তুলনায় আমাদের পরিবেশের উন্নতি হয়নি। যত্রতত্র ইটখলা হয়েছে, যেখানে কাঠ অথবা কয়লা দিয়ে পুড়িয়ে হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে এবং যেসব জায়গায় হওয়ার কথা নয় সেসব জায়গায় হচ্ছে। সেই সাথে নগরায়ণের কারণে প্রচুর হচ্ছে। পরিবেশ যারা দেখেন, এই বিষয়টা যারা দেখভাল করেন, তারা সঠিকভাবে মূল্যায়ন করেন না। যদি মূল্যায়ন হতো তাহলে হতো না। তার কারণে আমাদের ফসলি জমি নষ্ট করে সেই মূল্যবান আপনার মাটি খোলা করা হয়। সেক্ষেত্রে বিকল্প যে চিন্তা করতে, এগুলো চিন্তা করা হচ্ছে সামনের দিনগুলোতে আসতেছে। সেই সাথে যত্রতত্র যেখানে সেখানে ইট খোলা করাটাও অত্যন্ত উদ্বেগজনক, যেটা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সবার জন্য হবে। এমনও দেখা গেছে স্কুল কলেজের আশেপাশেও ইট খোলা আছে, যেগুলিকে সরানো যায় না বা কোনো করা হয়নি। আমরা বলবো কর্তৃপক্ষকে এগুলির বিষয়ে নজর দেওয়ার জন্য। সেই সাথে স্বাস্থ্যসেবা,
আমাদের দেখে ময়মনসিংহে একটা মাত্র আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি একটা হাসপাতাল আছে, যেটার প্রচণ্ড চাপ, সেটার ভিতরে স্বাস্থ্যসেবার সঠিক মূল্যায়ন হয় না, রুগীদের সঠিক মতো বিছনা এবং তাদের উপযুক্ত সেবা পাওয়ার কোনো হয় না, সুযোগ হয় না। এই বিষয়টাও নজর রাখার জন্য উনি করতেছে। ধন্যবাদ। পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা যদি যুক্ত হতে চাই, আমরা দেখেছি জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল এবং সেই 1 বছর কিন্তু পেরিয়ে গেছে। সেই 1 বছরে যে আন্দোলন করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, সেই সুফল কি আমরা পেয়েছি কিনা? আমরা যেটা মনে করি যে জুলাই অভ্যুত্থান যে আমাদের হয়েছে সেটা তো অবশ্যই একটা রাজনৈতিক বিজয়। যে মানুষ যে মনে করতো যে একটা জগদ্দল পাথরের মতো যে একটা স্বৈরাচার এই জাতির বুকে চেপে আছে, সেটা সরানো সম্ভব হবে না। কিন্তু এইখানে আমরা যারা ছাত্র সমাজ, যারা ছাত্ররা, সাধারণ ছাত্ররা, তারা আন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছে যে এই কোনো জুলুমশাহী এই দেশে বেশি দিন টিকতে পারে না, এবং এই জাতি একটা বিদ্রোহী জাতি, এবং এই জাতি কোনো অন্যায়, বিচার, শোষণ, নিপীড়ন বেশি দিন মেনে নেবে না। আর হচ্ছে যে আমাদের তো আসলে এই অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষাটা ছিল সেটা হচ্ছে আমরা একটা বৈষম্য মুক্ত একটা সমাজ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না, রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্নীতি এবং বিভিন্ন সমস্যাগুলা দূর হবে, সেটার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে সেই জিনিসটা আমাদের এখনও ফিল আপ হয় নাই। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারেরই ব্যর্থতা, যে তারা আমাদের যে বৈষম্য মুক্তির যে আকাঙ্ক্ষা সেটা তারা ফুলফিল করতে পারেন নাই। আবার এটা ঠিক যে একবারে সব কিছু ঠিক করে দেওয়া সম্ভবও না, কিন্তু তারপরেও আমরা যে কিছু ব্যাপার চেয়েছিলাম, যে যাতে বৈষম্যমুক্ত একটা সমাজের আকাঙ্ক্ষা, যেমন আমাদের ছাত্রদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়েন, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এর যে সমস্যাগুলা, তাদের যে বেতন ফি ইত্যাদি নিয়ে, প্রাইভেটাইজেশন ইত্যাদি নিয়ে যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তারা করতে পারেন নাই। একটা শিক্ষা সংস্কার কমিশন করা দরকার ছিল, প্রাইভেটাইজেশন কমানো দরকার ছিল, সেটা তারা করতে পারেন নাই। আমরা মনে করি যে তাদের এই বিষয়ে আরও নজর দেওয়া দরকার। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে 1 বছর পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনের সেই মানুষের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু নানান কারণে পূরণ হয়নি, সেই বিষয়টি বলছিলেন। আমরা জানতে চাই, বর্তমান সময়ে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, এখন নির্বাচন হওয়ার কি উপযুক্ত সময় কিনা আপনি মনে করেন কিনা? আমরা যে লক্ষ্য নিয়ে আন্দোলনটা করেছিলাম, বৈষম্যহীন একটি বাংলাদেশ, আমরা এই দেশটা গড়তে যদিও পরিপূর্ণভাবে এখনও পর্যাপ্ত সময় আমরা পাচ্ছি না। আমি মনে করি সংস্কারের এখনও অনেক কিছু বাকি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পারবেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট হাত দিয়েছে, অল্প অল্প করে সংস্কার করছে। আমরা মনে করি, বা আমি একজন আন্দোলন কর্মী হিসেবে মনে করি, যে আমাদের সংস্কারটা আরও একটু হলে, আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আরও একটু সংস্কার আমরা করে নিতে পারতাম, এরপর যদি নির্বাচনটা আসতো, তবে সেটা জনগণ সাদরে গ্রহণ করত। আমি চাই সংস্কারটা আর একটু হোক। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন এনেছি, পরিপূর্ণ পরিবর্তন এনে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। ধন্যবাদ। তিনি বলছিলেন যে সংস্কারের পর নির্বাচন হলে কিন্তু সেটি জাতির জন্য ভালো হয়, সেই বিষয়টি বলছিলেন। আমরা জানতে চাই, পুরাকীর্তি সংরক্ষণে কিন্তু আপনারা একটি কমিটি গঠন করেছেন এবং ময়মনসিংহে প্রায় 340টির মতো এই পুরাকীর্তি রয়েছে, অর্থাৎ সেগুলোকে সংরক্ষণে আপনারা কি ভূমিকা রাখছেন? আপনারা জানেন যে পুরাকীর্তি হলো একটি জাতির চাক্ষুষ ইতিহাস, যার মাধ্যমে জানা যায় যে একটি জাতির ক্রমশ বিকাশের যে ধারা। তা আমাদের ময়মনসিংহে পুরাকীর্তির একটি ভাণ্ডার রয়েছে, যেখানে অজস্র পুরাকীর্তি আমাদের রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় অবহেলায় এবং ব্যক্তিগত ব্যাহাতে এগুলো বিলীন হওয়ার পথে। আমরা পুরাকীর্তি সুরক্ষা কমিটি মনে করি এই যে ইতিহাস, এই ইতিহাসকে আমাদের ধারণ করা উচিত এবং আগামী প্রজন্মের সামনে দৃশ্যমান করে রাখা উচিত। তিনি বলছিলেন যে সেটিকে রক্ষায় কিন্তু সরকারকে ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি বলছিলেন। প্রিয় দর্শক, দেশে কিন্তু বেকারত্ব কিন্তু বেড়েই চলেছে এবং সেই বেকারত্ব বাড়ার কারণ হিসাবে আপনি কোন দিকটিকে দায়ী করবেন এবং এ থেকে উত্তরণ উপায় কী বলে মনে করেন? ধন্যবাদ। দেশে বেকারত্বের যে সমস্যাটা বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা অনেকগুলো ধারায় বিভক্ত, যেমন প্রায় 11টা না 14টা ধারায় বিভক্ত। এই বিভিন্ন বিভক্ত ধারার মাধ্যমে শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা গ্রহণ করতেছে, ওই একটা ধারায় শিক্ষা গ্রহণ করার পর একজন শিক্ষার্থী মনে করলো যে আমি এই ধারা গ্রহণ করছি, আমার ওই ধারা গ্রহণ করে আমি একটা ভালো চাকরি পেতাম, আমি এখানে কিছু বুঝতেছি না।
যখন একটা ছেলে বা একটা মেয়ে, একটা শিক্ষার্থী যেই হোক, সে একটা ধারা শিক্ষা গ্রহণ শুরু করে তখন তার মেচুরিটি অনেক কম থাকে, তখন সে আসলে কীভাবে কী নিয়ে পড়াশোনা করবে ঠিকভাবে নির্ধারণ করতে পারে না। তো নির্ধারণ করতে না পারার কারণে তার যে সমস্যাটা হয়, সে একটা হকচকে যায় এবং সে একটা এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা তার জীবনে পরবর্তী সময়ে তার মনে হতে এটা পরিবর্তন করা জরুরি ছিল, কিন্তু সেই সময় পরিবর্তন করার মতো কোনো উপায় থাকে না। যেহেতু তখন সেই উপায়টা থাকে না, সেই কারণে সে যে সেক্টরে ভালো করতো সেই সেক্টরে ভালো না করে অন্য একটা সেক্টর পেয়ে গেছে, যে সেক্টরটা সে ভালো করতে পারতেছে না। এটা অ্যাকচুয়ালি বেকারত্বের প্রধান একটা বিষয়। আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে চাকরির হারটা খুবই কম। এর জন্য প্রথমে দায়ী করতে পারি বাল্যবিবাহকে, যে বাল্যবিবাহ আজকের আধুনিক সমাজে এসেও বাল্যবিবাহ অনেক পরিমাণে চলছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এটার এখন পর্যন্ত কোনো নিরসন দেখা যাচ্ছে না, বা সরকারের এতে হস্তক্ষেপ খুবই কম দেখতে পাচ্ছি। যেটা তিনি কিন্তু বেকারত্ব নিয়ে নানান বিষয় কিন্তু তুলে ধরেছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে ভূমিকা রাখার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা দেখেছি প্রতিনিয়তই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? পণ্য পরিবহনের খরচের উছিলা দেখিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট চক্র, যা সরকার বলে যাচ্ছে মুখে মুখে, বাস্তবে এর প্রতিফলন ঘটছে না। আমরা দাবি করব ভোক্তা পর্যায়ে অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সেই সাথে জেলা এবং উপজেলা প্রশাসন যদি কার্যকর না হয়, কৃষকের পণ্য যদি হাটে বিক্রি হয় কম দামে, তার বাড়ি থেকে এবং ক্ষেত থেকে কম দামে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কৃষক লাভবান হচ্ছে না এবং সেক্ষেত্রে কৃষক তাদের মনোভাব হারিয়ে যাচ্ছে, কৃষি ফলন করতে তারা হিমশিম খাচ্ছে। সেই সাথে কৃষক যেন তার মূল্যটা সঠিক পায় সেই ব্যবস্থা করতে হবে। যেমন ধানের দাম করা হয়েছে আপনার এই খাদ্য থেকে মন্ত্রণালয় থেকে, কিন্তু সেখানে ধান সঠিক মূল্যে কৃষক দিতে পারছে না, তাদেরকে এখানে নাজেহাল করতে হচ্ছে। সেই সাথে কৃষকের মূল্য বৃদ্ধি এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক, প্রশাসনের কাছে সেই দাবি রইল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে নানান মতামত শুনছিলাম। প্রিয় দর্শক, তবে আজকে যেতে হচ্ছে, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি ইলিয়াস আহমেদ আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।